ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা। ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস হামিম। জমা পড়েছে 509টি মনোনয়নপত্র। পিআর পদ্ধতির নামে নির্বাচন বাধাগ্রস্তের ষড়যন্ত্র দেখছে বিএনপি। সংকট নিরসন ও সুষ্ঠু নির্বাচনের জন্য আলোচনা জরুরি, মত জামায়াতের। ভারতে আওয়ামী লীগের কার্যকলাপ বন্ধের আহ্বান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড সম্পর্কে দিল্লি অবগত নয়। জুলাই আন্দোলনের সময় নিউরোসায়েন্সে আসা আহত অনেকের মাথার খুলি ছিল না। ভর্তি না নিতেও চাপ ছিল চিকিৎসকদের উপর। তামাকের বিরুদ্ধে সচেতন না হলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত, আশঙ্কা প্রধান উপদেষ্টার। অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণাপত্র শুরু। দেখছিলেন কাউন্সিলের সংবাদ শিরোনাম। আবিদুল ইসলাম খানকে ভিপি এবং তানভীর বাড়ি হামিমকে জিএস পদে মনোনয়ন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে 27 সদস্যের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের হামলায় গুরুতর আহত সঞ্জিদা আহমেদ তন্নির সম্মানে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রার্থী দেয়নি ছাত্রদল। ছাত্র ইউনিয়ন সহ অন্যান্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরাও শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ পর্যন্ত 658টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে, আর জমা পড়েছে 509টি। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। জুলাই আন্দোলনে এমন বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানকে ডাকসু নির্বাচনে ভিপি পদে মনোনয়ন দিয়েছে ছাত্রদল। সে সময়ের স্মৃতি মনে করে এভাবেই কান্নায় ভেঙে পড়েন আবিদ। এই পদকে বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথেও আমার 1 বছরের কোনো সম্পর্ক ছিল না। আমাদের জীবন থেকে জীবনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু আপোষ করিনি। 5 আগস্ট দাঁড়িয়ে চাংখার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল। আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। এর আগে আবিদুল ইসলাম খানকে ভিপি এবং তানভীর বাড়ি হামিমকে জিএস পদে মনোনয়ন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে 27 সদস্যের প্যানেল ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। 2024 সালের জুলাই এবং আগস্টে যে খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সন্ত্রাসীরা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তারা অবস্থান করছে। এই আবিদ আর হামিম আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃত্ব এবং ছাত্র সমাজের মাঝে খুবই জনপ্রিয়। আমরা সেজন্য পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল নির্বাচিত করেছি। সেই সাথে আমরা যদি প্যানেল নিয়ে বলি, আমরা একটি ইনক্লুসিভ প্যানেল আমরা করতে সমর্থ হয়েছি। পরে মনোনয়নপত্র জমা দেন ছাত্রদল ঘোষিত প্যানেলের সদস্যরা। জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী সঞ্জিদা আহমেদ তন্নির সম্মানে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্রদল। একই দিনে ছাত্র ইউনিয়ন ঘোষিত প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই যে নির্বাচন 9 সেপ্টেম্বরের মধ্যেই হতে হবে, 9 সেপ্টেম্বরেই হতে হবে। এবং 9 সেপ্টেম্বরে যে নির্বাচন, সেই নির্বাচন করার আগে আপনার হলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সুরাহা করতে হবে। আপনার যারা বিভিন্ন সময় নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল ছাত্রলীগের, সেই ক্যাডারদেরকে কোনোভাবেই প্রার্থিতা দেওয়া যাবে না। আমাদের প্যানেলের নাম হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে তারা ইলেকশনটা করতে চাচ্ছে, কোনো দলীয় ট্যাগের আন্ডারে এসে না, সেই শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ প্যানেল তৈরি করছি। এদিকে ডাকসু নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, মোট 658টি মনোনয়ন ফর্ম বিক্রি হলেও শেষ দিন পর্যন্ত জমা পড়েছে 509টি। 149টি মনোনয়নপত্র জমা পড়েনি। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু
হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের তফসিলে আংশিক পরিবর্তন এনেছে নির্বাচন কমিশনার। 24 আগস্ট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা, তবে চলবে 26 আগস্ট পর্যন্ত। বুধবার বিকেলে ঘোষিত নতুন তফসিলে এই তথ্য জানায় নির্বাচন কমিশন। এতে বলা হয়, প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবে 27 আগস্ট 28 আগস্ট বিকেল 5টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর। 2 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ। 3 তারিখ বিকেল 5টার মধ্যে মনোনয়ন প্রত্যাহার। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 4 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর প্রত্যেক আবাসিক হলে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থা কিছু রাজনৈতিক দলের অযৌক্তিক দাবি। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনে রাজি হলেও আগামী নির্বাচনে তা বাস্তবায়ন সম্ভব নয়, কারণ সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর করা যাবে না। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদযাপন কমিটির যৌথ সভা হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়ন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এখনো কাজ শেষ হয়ে যায়নি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরও আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে, এবং এই কারণে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি তারা প্রস্তুত। আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রশ্ন করেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে গোটা নির্বাচন ব্যবস্থা বদলে দেওয়ার চিন্তা কতটা যৌক্তিক। এরকম একটা বড় পরিবর্তন জনগণের কাছে পরিষ্কার নয় বলেও মন্তব্য করেন তিনি। জনগণের কাছে কেউ এই বিষয়টা পরিষ্কার করে নাই, অথচ জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি যে সম্পর্কে তাদের কোনো ধারণা দেওয়া হচ্ছে না। এটাই হলো প্রশ্ন আমাদের কাছে। আপনার পিআরের পক্ষে বা বিপক্ষে এটা বলার তো সময়ই আসে না এখনো, কারণ ব্যাপারটা তো আপনি আপনার পরিচ্ছন্নই করতেছেন না যে আপনি কী ধরনের একটা পদ্ধতি চান যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান সংশোধন করার ক্ষমতা সংসদের হাতে, তাই নির্বাচন ছাড়া সংবিধান সংশোধন করে কার্যকর করতে হবে এমন কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব নয় বলেও জোর দেন নজরুল ইসলাম খান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদে জামাতে ইসলামের কিছু মত পার্থক্য আছে। এসব নিয়ে ঐক্যমত্য কমিশনের সাথে মত বিনিময় শেষে দলের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে, এমনটি জানিয়েছেন জামাতে ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার দুপুরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান জামাতের এই নেতা। তবে সুস্থ হয়ে ওঠায় তার আগেই হাসপাতাল থেকে বাসায় চলে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে এই জামাত নেতা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা কাটাতে ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব দলের আলোচনায় বসা উচিত। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও একটি সুষ্ঠু নির্বাচন খুবই জরুরি। মির্জা ফখরুলের সুস্থতা কামনা করেন তিনি। বিএনপি এবং জামাত ইসলামী দীর্ঘ 30 বছর ধরেই একসাথে রাজনীতি করেছি, আমরা একসাথে নির্বাচন করেছি, একসাথে আমরা সরকারে ছিলাম। সুতরাং আমাদের সাথে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক আছে এটা এখনো বজায় আছে। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কেউ যদি কিছু বলে সেটা আমরা মনে করি সেটা উচিত না, এবং সেটাকে আমরা অত আমলে নেই না। আজকে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে, এটার জন্য আমি মনে করি সকল দলের, বিশেষ করে বড় দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত। সকলে মিলেই একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হতে পারে সে ব্যাপারে পারস্পরিক ডিসকাশন হওয়া দরকার, মত বিনিময় হওয়া দরকার, এবং এক্ষেত্রে দলগুলোর ভিতরে একটা সৌজন্য পরিবেশ দরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, সরকার সব প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক দলগুলো একমত না হওয়ায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হয়নি বলেও জানান তিনি।
বুধবার বিকেলে স্থানীয় পার্কের মোড়ে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদেরকে একথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। স্থানীয় সরকার থেকে বৈষম্য দূর করতে সব ধরনের পরিকল্পনা নেয়ার কথাও জানান উপদেষ্টা। পরে রংপুর জেলা স্টেডিয়ামে জুলাই ৩৬ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার জন্যই সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। আপনারা দেখেছেন বিভিন্নভাবে সরকারের বিভিন্ন বক্তব্যে, প্রেসিংয়ের বক্তব্যে আপনারা দেখেছেন। এখন জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো এবং ঐকমত্য কমিশনের যেই বৈঠক, সেখানে একটা ঐকমত্যে আসা গেলে আমরা নির্বাচনের দিকে আরও দৃঢ়ভাবে। স্থানীয় সরকার থেকে আমরা আঞ্চলিক বৈষম্য নিরসনের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় প্রায় ২৯টা প্রজেক্টের আমরা ডিপিপি সংশোধন করেছি। ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ও অফিস বন্ধের দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ বিরোধী সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে পদক্ষেপ নেয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব জানিয়েছে। ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো কার্যক্রম যেন ভারত সরকার অনুমোদন বা সমর্থন না করে সেই অনুরোধ করা হয়েছে। এতে বলা হয়েছে, বৈধ বা অবৈধভাবে ভারতে পালিয়ে থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের স্বার্থবিরোধী প্রচার প্রচারণা ও যে কোনো রূপে রাজনৈতিক কর্মকাণ্ড চালালে এবং অফিস খুললে তা বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে এটি স্পষ্ট আক্রমণ। এতে বাংলাদেশ ও ভারতের মধ্যে গড়ে ওঠা সুসম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি করবে। বাংলাদেশের চলমান রাজনৈতিক কার্যক্রমে গুরুতর প্রভাব পড়বে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকলে দুদেশের সম্পর্ক উন্নত করার চলমান প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে। গুরুতর মানবতা বিরোধী অপরাধের কারণে মামলার আসামি আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা ভারতীয় ভূখণ্ডে রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে ভারত বলেছে, আওয়ামী লীগের সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ড সম্পর্কে ভারত সরকার অবগত নয়। অন্তর্বর্তী সরকারের বিবৃতি বিষয়ে দেয়া প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন। জানান, ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয়নি সরকার। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতিকে ভুল বলেও তিনি দাবি করেন। বলেন, ভারত প্রত্যাশা করে জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করার জন্য বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। জুলাই আন্দোলন চলাকালীন সময়ে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি ১৬৭ আহতদের বেশিরভাগের মাথায় খুলি ছিল না, এমন সাক্ষ্য দিয়েছেন হাসপাতালটির এক সহযোগী অধ্যাপক। জানান, আন্দোলনে আহত রোগীদের ভর্তি না করার নির্দেশনাও ছিল পুলিশের পক্ষ থেকে। জুলাই আগস্ট আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ১৩তম ব্যক্তি হিসেবে বুধবার এই সাক্ষ্য দেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। আজ এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও ৩ জন। সাক্ষ্য গ্রহণ করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল। এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনও আসামি হিসেবে রয়েছে। এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৩ জন। সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ আগামী রবিবার। তৎকালীন পুলিশের নিউরো সায়েন্সের সহযোগী অধ্যাপক এবং ওই বিভাগ হাসপাতালের একজন নার্স, সিনিয়র স্টাফ নার্স সাক্ষী দিয়েছেন কিভাবে জুলাই আন্দোলন চলাকালীন রুগী আসছিল, কাদের চিকিৎসা ওনারা দিয়েছেন, সেই রুগীদের কি অবস্থা ছিল, কি অবস্থা বলতে তার বর্ণনা দিয়েছেন। কারো বুকে গুলি ছিল, কারো পিঠে গুলি ছিল, কারো গলায় গুলি ছিল, কারো মুখে গুলি ছিল, কার মাথায় গুলি লেগে খুলি উড়ে গেছে এবং চিকিৎসায় বাধা দেওয়া হয়েছে, সেই বর্ণনাটা উনি দিয়েছেন। রোগী ভর্তি করতে নিষেধ করা হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টে খালাসপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কারো বিরুদ্ধেই অপরাধ প্রমাণিত হয়নি বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী এস এম শাহজাহান। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ
ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চে আলোচিত এই মামলার চতুর্থ দিনের আপিল শুনানি শেষে এমনটা জানান এই মামলার আসামি পক্ষের আইনজীবী SM শাহজাহান। বলেন, সাক্ষ্য আইনেও মামলাটি প্রমাণ হয়নি। জানান, দীর্ঘদিন ধরে শুধুমাত্র স্বীকারোক্তির ওপর ভিত্তি করে কোনো মামলা চলতে পারে না। তাই এই মামলার গত বছরের 1 ডিসেম্বরে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে এই সংক্রান্ত পর্যালোচনা কমিটি। তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন পর্যালোচনা কমিটির আহ্বায়ক সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। এতে 78 জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করা হয়েছে। এর মধ্যে 6 জনকে 3 ধাপে, 17 জনকে 2 ধাপে এবং 55 জনকে 1 ধাপ পদোন্নতির সুপারিশ করা হয়েছে। এছাড়া 132 জন কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ করেনি কমিটি। কেন সুপারিশ করা হয়নি প্রতিটি ক্ষেত্রে তার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। তামাকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে, এমনটা আশঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যে কোনো পরিস্থিতিই থাকুক না কেন সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে, তা না হলে দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদের ঘাটতি তৈরি হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। অসংক্রামক রোগ বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বিশেষ করে ডায়াবেটিস, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, শ্বাসতন্ত্রের জটিলতা সহ নানা কারণে 71% মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে, এই 71%-এর 51% মারা যায় 70 বছর পূর্ণ হওয়ার আগেই। এমন বাস্তবতায় অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির জন্য যৌথ ঘোষণাপত্রে সই করে বাংলাদেশ। তেজগাঁও কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, জটিল অসংক্রামক রোগের চিকিৎসা ব্যয়ে নিঃস্ব হয়ে পড়েছে মানুষ। তাই জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে হলে এ বিষয়ে গুরুত্ব দিতে হবে। দক্ষ কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে করা যাবে না। তাই যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন, আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। প্রধান উপদেষ্টা বলেন, জীবনযাপনে তরুণদের সচেতন করে তুলতে হবে। শিশু, কিশোর ও নারী স্বাস্থ্যে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি অসংক্রামক রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তাগিদ দেন তিনি। তরুণদের মধ্যে অনেকে একই সাথে পুষ্টিহীনতায় ভুগছে, আবার অতিরিক্ত ওজন নিয়ে শারীরিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রয়েছে। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলো স্বাস্থ্যবান্ধব হয়, অসংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সহায়ক হয়। স্বাস্থ্য বান্ধব জাতীয় স্বাস্থ্যনীতি বাস্তবায়নে সরকারি বেসরকারি সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। পুঁজিবাজার সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হলেও এখনও একটি মামলাও নেই সেখানে। এমনকি ট্রাইব্যুনাল এখনও পর্যন্ত কাউকে বিচারের মুখোমুখি করতে পারেনি, যদিও এই সংক্রান্ত শত মামলা জমে আছে নিম্ন আদালতে। সংশ্লিষ্টরা বলছেন, নিম্ন আদালত থেকে ট্রাইব্যুনালে মামলা স্থানান্তর না হওয়ায় এবং সরাসরি ট্রাইব্যুনালে মামলা করার সুযোগ না থাকায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। শেয়ার বাজার নিয়ে গোলাম মইনুল হাসানের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষটি আজ। বড় প্রত্যাশা নিয়ে শেয়ার বাজারে কারসাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে 17টি মামলা নিয়ে 2015 সালে 21 জুন কার্যক্রম শুরু হয় স্পেশাল ট্রাইব্যুনালের। উদ্দেশ্য ছিল 1996, 2010, 11 সালের শেয়ার বাজারে কেলেঙ্কারি মামলা ও পুঁজিবাজার সংশ্লিষ্ট মামলাগুলো নিষ্পত্তি হবে ট্রাইব্যুনালে। শুরুতে ট্রাইব্যুনালে 1996 সালের শেয়ার কেলেঙ্কারি 15টি এবং 2010-11 সালের 6টি মামলাও ছিল।
এইটা অ্যাক্টিভিটিস হতে হলে তো আপনাকে মামলা ফাইল করতে হবে। আপনি তো মামলাই ফাইল করছেন না, কারণ আপনি তো কোনো ক্রিমিনাল মামলাই ওখানে নিয়ে যাচ্ছেন না, আপনি সব সিভিল মামলা করছেন। আপনি সকলকে ফাইন ইম্পোজ করছেন, আর ইম্পোজ করে আপনি পাঠিয়ে দিচ্ছেন যে আপনি হিয়ারিং দিচ্ছেন, তারপর আপনার যে কোনো একটা পেনাল্টি অর্ডার দিচ্ছেন, সেই পেনাল্টি অর্ডার অ্যাগেনস্টে আপনার এখানে রিভিউ হয়। আর যদি রিভিউ হয় তাহলে তার ফোরাম, আর তো এখানে কোনো ফোরাম নেই। তাহলে আপনি যদি এখানে একটা অল্টারনেটিভ ফোরাম করে দিতেন তাহলে সে এখানে আসতো, তাহলে আর হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আর যেতে পারতো না। যারা মার্কেট ম্যানিপুলেটর রয়েছে তাদেরকে যদি ট্রেস না করা যায় তথ্যপাত্যের ভিত্তিতে, তাতে যতই ট্রাইব্যুনাল শক্তিশালী হোক, তাতে কিন্তু উকিল মহোদয় কিন্তু তথ্যের বাইরে গিয়ে কোথাও থেকে তিনি এভিডেন্স আনতে পারবেন না। সুতরাং এভিডেন্সকে শক্তিশালী করা, মনিটরিংকে শক্তিশালী করা, যাতে যে কোনো পর্যায়ে মনিটরগুলো যেন এসএসসি যাতে ট্রেস করতে পারে, ট্র্যাক করতে পারে। আইনের স্পেশাল ট্রাইব্যুনালে সরাসরি মামলা করতে পারে না বিএসসিসি, তবে এর জন্য প্রয়োজনীয় সংশোধনী আসছে বলে জানিয়েছেন বিএসসিসির মুখপাত্র। একটা আইন হতে যাচ্ছে, যেটা আমরা মিনিস্ট্রিতে এটা জমাও দেওয়া হয়েছে। মিনিস্ট্রি এটা পাবলিক ওপিনিয়নের জন্য আপনারা এফআইডির ওয়েবসাইটে পাবেন যে এই খসড়া যে আইনটা সেটার উপরে ওপিনিয়ন সিক করেছে। সেইখানে আমরা একটা প্রস্তাবনা দিয়েছি যে এসিসির যে মামলাগুলো, সেই মামলাগুলো এখন কগনিজেন্সে নেওয়ার জন্য এবং দায়ের করার জন্য এটা স্পেশাল ট্রাইব্যুনালেই যেন করা যায়, এই ধরনের প্রস্তাবনা আমরা দিয়ে রেখেছি। আর এই আইনটা যখন পাশ হবে তখন আমরা সরাসরি স্পেশাল ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে পারবো। 2007 সালে বিডি ওয়ার্ল্ডিংয়ের শেয়ার কারসাজির অভিযোগে মামলা হয়। পরে মামলা বিশেষ ট্রাইব্যুনালে এলে ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও একটি জাতীয় দৈনিকের সম্পাদকের 3 বছরের কারাদণ্ড ও 20 লাখ টাকা জরিমানা রায় হয়েছিল। কিন্তু 2015 সালে হাইকোর্ট সে রায় বাতিল করে দেয়। পরে বিএসসিসি আপিল করলেও গত 10 বছরেও সেটি আদালতের কার্যতালিকায় ওঠেনি। এর সাথে কথা বলে একটা সেপারেট এমন একটা কোর্ট করে দিতে পারে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রিলেটেড যত মামলা আছে এই কোর্টে এনে এটা কুইক ডিসপোজালের জন্য ব্যবস্থা করা। যেমন আমরা দেখি যে হাইকোর্টের দুদকের আলাদা একটা বেঞ্চ আছে, ঠিক তেমনিভাবে যেগুলি কমার্শিয়াল ম্যাটার পেন্ডিং বা কমার্শিয়াল ইস্যু রিলেটেড, সেগুলির জন্য স্পেশালি টার্গেট করে দেওয়া 2 বা 3টা কোর্ট, যেটা রিট হোক, ক্রিমিনাল ম্যাটার হোক, সিভিল ম্যাটার হোক, সবই যেন এই স্পেসিফিক কোর্টে আসে এবং ওই স্পেসিফিক কোর্টে একটা কন্টিনিউ বা কুইকের ডিসপোজালের জন্য করে দেওয়া হয়। কারসাজিকারীদের শাস্তি নিশ্চিত করা না গেলে শেয়ার বাজারে কখনো অস্থিরতা কাটবে না বলে মনে করেন বিশ্লেষকরা। গোলাম মইনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। সরকার এখন দক্ষ কর্মী বিদেশে পাঠানোর উপর জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যের ট্র্যাডিশনাল বাজারের চেয়ে সরকার ইউরোপ, জাপান ও দক্ষিণ কোরিয়ায় দক্ষ কর্মী পাঠানোর উপর জোর দিচ্ছে। এজন্য টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণে পরিবর্তন আনা হয়েছে বলে জানান ডক্টর আসিফ নজরুল। আগের চেয়ে এবছর লোক যাওয়ার সংখ্যা কিছুটা কমলেও রেমিটেন্সের প্রবৃদ্ধি 24% বেড়েছে বলে জানান তিনি। মালয়েশিয়ায় লোক পাঠানোর ক্ষেত্রে সব এজেন্সিকে অথবা বোয়েসেলের মাধ্যমে পাঠানোর কথা দেশটির সরকারকে বলা হয়েছে বলে জানান উপদেষ্টা। জানান, সিন্ডিকেট ভাঙার সব ধরনের চেষ্টা করছে সরকার। আমি মালয়েশিয়ার সাথে যখন কথা হয়েছে, আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, প্রথম বলেছি আমাদের সবাইকে দেওয়ার জন্য। তারপর যখন ওনারা বলেছে, এটা এইবার আলোচনা না, এর আগের বার আলোচনা যখন বলেছিল তোমাদের তো কয়েক হাজার, তাদের তো কয়েক শত, তা আমি বলছি তাহলে সবার ক্ষেত্রে একরকম করো, সবাই 500 দাও বা সবাইকে 300 দাও সব দেশকে, তাহলে তো ইউনিফর্ম প্র্যাকটিস হবে। তারপরে বলেছি যদি 30,000-এর মতো শ্রমিকই নাও, অল্প শ্রমিক, তাহলে আমাদের বোয়েসেলকেই দাও। খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে 55 লাখ পরিবারকে 15 টাকা কেজি দরে আগামী 6 মাস 30 কেজি করে চাল দেওয়া হবে। এবছর খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে মোট 10 লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হবে বলে জানান তিনি। দুপুরে দিনাজপুর সার্কিট হাউসে সরকারের চলমান খাদ্য বান্ধব কর্মসূচির বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের চলতি বোরো সংগ্রহ মৌসুমে দেশে স্মরণকালের সর্বোচ্চ পরিমাণ খাদ্য সংগ্রহ হয়েছে, যা 100% উপরে। খাদ্য উপদেষ্টা বলেন, গত 17 আগস্ট থেকে সারা দেশে খাদ্য বান্ধব কর্মসূচি চালু হয়েছে। উপকারভোগীর সংখ্যা 5 লাখ বৃদ্ধি করে 55 লাখ পরিবারকে 15 টাকা কেজি দরে মাসে 30 কেজি চাল দেওয়া হবে। এই কর্মসূচি চলবে 6 মাস। বিতরণে যাতে কোনো ধরনের অনিয়ম না হয় সেজন্য জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান খাদ্য উপদেষ্টা। সংবাদ শেষ করব, ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস হামিম। জমা পড়েছে 509টি মনোনয়নপত্র। পিআর পদ্ধতির নামে নির্বাচন বাধাগ্রস্তের ষড়যন্ত্র দেখছে বিএনপি, সংকট নিরসন ও সুষ্ঠু নির্বাচনের জন্য আলোচনা জরুরি, মত জামাতের। ভারতে আওয়ামী লীগের কার্যকলাপ বন্ধের আহ্বান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি, বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড সম্পর্কে দিল্লি অবগত নয়। জুলাই আন্দোলনের সময় নিউরো সায়েন্সে আসা আহত অনেকের মাথার খুলিই ছিল না, ভর্তি না নিতেও চাপ ছিল চিকিৎসকদের উপর। তামাকের বিরুদ্ধে সচেতন না হলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত, আশঙ্কা প্রধান উপদেষ্টার। অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণাপত্র সই। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।